আসসালামু আলাইকুম সবাইকে। তো গত সিরিজের মাধ্যমে এলিমেন্টর ফ্রি পেজ বিল্ডারের মধ্যে যেই সমস্ত উইজেট বা যেই সমস্ত এলিমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা টেকনিক্যাল ওয়েতে দেখেছিলাম যে সেগুলোকে কিভাবে আমরা ইউজ করতে পারি। আই হোপ আপনারা সবাই সেই ভিডিওগুলোকে খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন। এখন আমি আশা করতেই পারি যে আপনারা এলিমেন্টর ফ্রি পেজ বিল্ডারের মধ্যে যে সমস্ত উইজেট বা এলিমেন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা যে কোনো টাইপের ডিজাইন করতে পারবেন। তো আমরা তো এলিমেন্টরের ফ্রি পেজ বিল্ডারের কাজগুলো দেখলাম। তো আজকের পর্ব থেকে অথবা এই নতুন সিরিজের মাধ্যমে আমরা এলিমেন্টর প্রোর মধ্যে যে সমস্ত উইজেট অথবা যে সমস্ত এলিমেন্ট রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা প্রপার ডিসকাশন করব। তো ফার্স্টে আমি একটু এলিমেন্টর প্রোর ওভারভিউ দিয়ে নেই, কারণ আমরা কিন্তু সবাই অলরেডি জানি যে এলিমেন্টর প্রিমিয়াম ভার্সনটা কিন্তু আমাদেরকে পারচেস করে তারপর সেটাকে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাক্টিভ করতে হয়। ওকে, তো আমি গুগলে আসার পর যদি এলিমেন্টর লিখে সার্চ করি, তো গুগলে আসার পর আমরা যেই ওয়েবসাইটটাকে সবার প্রথমে দেখতে পারবো যেটার নাম হচ্ছে এলিমেন্টর, তারপরে হচ্ছে ওয়েবসাইট বিল্ডার। তো এটা হচ্ছে এলিমেন্টরের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে তারা বা এই এলিমেন্টর কোম্পানি কী টাইপের সার্ভিস প্রোভাইড করে বা কী কী টুলস প্রোভাইড করে, অথবা আমরা কিন্তু এখান থেকে এলিমেন্টরের যেই ফ্রি ভার্সনটা রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা একটা আইডিয়া বা নলেজ পেয়ে যাব। তো আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু বিভিন্ন কন্টেন্ট বা ব্লগ পোস্ট কিন্তু পড়ে নিতে পারেন। ওকে, তো আমরা শুধুমাত্র আজকে এলিমেন্টর প্রোর ওভারভিউ দেখব। আমরা যদি এখান থেকে প্রাইজিং অপশনটাতে যাই, আমরা এখানে তিনটা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং, আর একটা হচ্ছে ই কমার্স হোস্টিং। তো তারা কিন্তু হোস্টিংও সেল করে থাকে বা প্রোভাইড করে থাকে। তো এগুলো আমাদের দেখার বিষয় না, কারণ এগুলো কিন্তু ক্লায়েন্ট এখান থেকে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে হোক আমাদের দিলেই হলো, তাই না? তো আমরা এখান থেকে এই যে পেজ বিল্ডার প্রো প্লাগইন এইটা নিয়ে একটু আলোচনা করব, যে দেখি এটার মধ্যে আসলে কি কি আছে, বা ক্লায়েন্ট যখন আমাকে পারচেস করে দিবে ক্লায়েন্ট আসলে কত টাকা পেমেন্ট করবে এটার পিছনে। ওকে, তো এখানে দেখেন আমাদের একটা দুইটা তিনটা চারটা প্ল্যান রয়েছে। প্রথম প্ল্যানের নাম হচ্ছে এসেনশিয়াল, যেটার জন্য ক্লায়েন্টকে প্রত্যেক মাসে $5 করে পেমেন্ট করতে হবে, প্রায় $5 করে। ওকে, তো এখানে দেখেন সে কিন্তু শুধুমাত্র একটা সাইটে ইউজ করতে পারবে, সে কিন্তু একাধিক ওয়েবসাইটে এই প্যাকেজটা যদি পারচেস করে সে কিন্তু ইউজ করতে পারবে না। সো এটা শুধুমাত্র আমরা বলতে পারি সিঙ্গেল ওয়েবসাইটের জন্য। এখানে 57টা উইজেট দেওয়া আছে। আমরা উইজেট মানে কি আমরা কিন্তু সবাই অলরেডি জানি, যখন আমরা ফ্রিতে এলিমেন্টগুলো দেখেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে উইজেটগুলো কি বা এগুলা কিভাবে কাজ করে। তো তারপরে আরও কিছু অপশন দেওয়া আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এরপর আরেকটা অপশন রয়েছে অ্যাডভান্স সোলো। তো এটার জন্য ক্লায়েন্টকে কিন্তু প্রায় 6.5 থেকে $7 মতো পার মান্থ পেমেন্ট করতে হবে। তো এইটাও কিন্তু ওয়ান সাইটের জন্য, বাট এটা এই দুইটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। যেমন এখানে আমরা 57টা উইজেট পাবো, এখানে আমরা 86টার মতো উইজেট পাবো। এখানে আরও কিছু ফাংশন রয়েছে যেমন পপ আপ বিল্ডার, কাস্টম কোড, সিএসএস, ই কমার্স ফিচার, এখানে নোটস রয়েছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। এখানে মোস্ট পপুলার যে অপশনটা রয়েছে যেটা সব থেকে বেশি পারচেস করা হয়, তো এটার নাম হচ্ছে অ্যাডভান্স। সো ইটস ফর প্রফেশনাল অ্যান্ড ই কমার্স ওয়েবসাইট। এটার জন্য কিন্তু প্রায় $8.5 পার মান্থ আমাদেরকে পেমেন্ট করতে হবে অথবা ক্লায়েন্টকে পেমেন্ট করতে হবে। এবং এই লাইসেন্সটা কিনলে আমরা কিন্তু একসাথে 3টা ওয়েবসাইটের জন্য এটাকে ইউজ করতে পারবো। এইখানে 86টার মতো প্রো উইজেট রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে তারা কি টাইপের উইজেট আমাদেরকে প্রোভাইড করতেছে সেগুলো কিন্তু আমরা হয়তো বা দেখতে পেতাম। ওকে, না, দেখি তো এখানে ক্লিক করলে সেটা দেখতে পারি কি না। এই যে এখানে যে দেখেন যা যা আমরা পাবো সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফ্রি ভার্সন। আমরা কিন্তু বলেছিলাম যে এখান থেকে আমরা ফ্রি ভার্সনে কি কি আমরা পাচ্ছি সে আইডিয়াও কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। আমরা যদি এই যে এসেনশিয়াল প্রো এই অপশনটাতে যাই তাহলে তারা আমাদেরকে কি কি টাইপের মডিউল বা কি কি টাইপের উইজেট দিচ্ছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারবো। এবং আমরা যদি অ্যাডভান্সে যাই তাহলে আমরা আরও কি কি টাইপের এই যে এগুলো হচ্ছে ই কমার্সের জন্য। ওকে, তো তারা কি কি টাইপের এলিমেন্ট বা কি কি টাইপের উইজেট প্রোভাইড করতেছে সেগুলো কিন্তু আমরা এখান থেকেই দেখতে পারবো। ওকে, তো যাই হোক এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আমরা পাবো। এবং লাস্টলি এক্সপার্ট নামে একটা অপশন রয়েছে যেটার জন্য কিন্তু আমাদের বা ক্লায়েন্টকে কিন্তু প্রায় $17 পার মান্থ আমাদের পেমেন্ট করতে হবে। ওকে, তো এইটা কিন্তু আবার
25টা ওয়েবসাইটের জন্য, মানে এটা যদি ক্লায়েন্ট পারচেস করে তখন কিন্তু সে 25টা ওয়েবসাইটের মধ্যে এটাকে ইউজ করতে পারবে। এখানে 1000 সাইটের জন্য আরেকটা অপশন রয়েছে, কারণ কিছু কিছু এজেন্সি ওনার রয়েছে বা এজেন্সি বায়ার রয়েছে যাদের কিন্তু মান্থলি বেসিসে বা ডেইলি বেসিসে অনেকগুলো কাজ করতে হয়। ওকে, তো তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে 1000 যে সাইটের প্ল্যানটা সেটা কিন্তু ইউজ করে থাকে। তো এখানে কিন্তু এটা যদি ক্লায়েন্ট পারচেস করে অ্যাজ এ এজেন্সি, তার যদি এজেন্সি থাকে তাহলে, আর যদি না থাকে তাহলে তো এগুলো সে পারচেস করবে না, তাই না? তো সে যদি অনেক বেশি অ্যামাউন্টের ওয়েবসাইটের জন্য এলিমেন্টর প্রো পারচেস করতে চায় তাহলে কিন্তু তাকে পার মান্থ প্রায় $33 করে পেমেন্ট করতে হবে, এবং এটা কিন্তু 1000 ওয়েবসাইটের জন্য। তো আমরা আমাদের কিন্তু একটা কি বলে এজেন্সি আছে, ওয়েব এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমাদের কিন্তু অলরেডি এই 1000 যেই প্ল্যানটা সেটা কিন্তু পারচেস করা আছে। তো আমরা কিন্তু সবসময় ক্লায়েন্টকে প্রিমিয়ামটাই প্রোভাইড করে থাকি। ওকে, যদিও আমরা ক্লায়েন্টের কাছ থেকে এর জন্য কিছু চার্জ মাঝে মাঝে নিয়ে থাকি, কারণ অনেক সময় ক্লায়েন্টের বাজেট অনেক কম থাকে। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই বাজেটের মধ্যে আসলে এগুলো প্রোভাইড করা পসিবল হয় না। তো যাই হোক, এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে পারচেস করে দিবে, এখানে কিন্তু কোনো কনফিউশন নাই। সো আপনাকে পারচেস নিয়ে বা এলিমেন্টর প্রো নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, এটা কিন্তু ক্লায়েন্টের কাজ। এখন এই কাজের মধ্যেও একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি আমাদের মার্কেট প্লেস হোক, আউটসাইড মার্কেট প্লেস হোক, ক্লায়েন্ট কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন বাজেটের হয়ে থাকে। কিছু ক্লায়েন্টের বাজেট অনেক বেশি থাকে, সে আর কি হাই প্রফেশনাল অ্যাট্রাকটিভ একটা ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইটের দিকে সব থেকে বেশি ফোকাস করে, তার বাজেটের আসলে তেমন কোনো প্যারা নাই। এবং আবার কিছু টাইপের ক্লায়েন্ট থাকতে পারে যে তার বাজেট একদম মিডিয়াম, এবং আবার কিছু টাইপের বাজেট থাকতে পারে যে যার বাজেট নাই বললেই চলে, একদম চিপ। সাপোজ একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো 5 থেকে 10 পেজের একটা বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য, এখন তার বাজেটই হচ্ছে 700 থেকে $800 অথবা 500 থেকে $800। ওকে, এখন আপনি যদি তাকে বলেন যে এলিমেন্টর প্রোটা পারচেস করে দিতে, তাহলে কিন্তু তার আহামরি তেমন কোনো ক্ষতি হবে না, কারণ তার হচ্ছে প্রায় 5 বরং $60 হচ্ছে আমাকে পেমেন্ট করতে হবে বা ক্লায়েন্টকে পেমেন্ট করতে হবে এই টুলসটা পারচেস করার জন্য। এখন কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে এসে বলে যে তার একটা ওয়েবসাইট লাগবে এবং সেটার বাজেট হচ্ছে $100 অথবা $80, অথবা তার একটা 1 or 2 পেজের একটা সিম্পল ওয়েবসাইট লাগবে, সেখানে তার বাজেট হচ্ছে $80 থেকে $100। ওকে, তো কারো যদি বাজেটই $100 হয়ে থাকে, এখন কি সে কি বলে একটা টুলসের পিছনে বা বিভিন্ন টুলসের পিছনে কি সেই পুরো টাকাটা খরচ করতে চাবে? অবভিয়াসলি না, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটটাকে বিল্ড করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা সলিউশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডেভেলপার ভার্সন। তো ডেভেলপার ভার্সন আপনারা কিন্তু বিভিন্ন কোম্পানির কাছ থেকে খুবই চিপ রেটে সেটাকে হয়তো বা $4 থেকে $5 এই অথবা আপনি যদি কোনো একটা সাইটের অথবা কোনো একটা ভল্টের যদি লাইফ টাইম মেম্বারশিপ কিনে থাকেন, তাহলে কিন্তু আপনি সেটাকে ফ্রিতেই সবগুলো এনি টাইম ডাউনলোড করতে পারবেন সেই টুলসগুলোকে। ওকে, তো এইখানে আবার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট যেরকমই হোক, ক্লায়েন্টের বাজেট যাই হোক, যখন আপনি কোনো একটা সোর্স থেকে অথবা কোনো একটা জায়গা থেকে অথবা আপনি নিজে থেকে যখন কোনো একটা টুলস আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, মেক শিওর ক্লায়েন্ট যাতে অবগত থাকে এবং ক্লায়েন্ট যাতে আপনাকে পারমিশন দেয়। উইদাউট গেটিং ক্লায়েন্টস পারমিশন আপনি কিন্তু ডেভেলপার ভার্সন হোক, ফ্রি ভার্সন হোক, যাই হোক না কেন, এগুলো আপনি ইউজ করবেন না। আপনি ক্লায়েন্টের কাছ থেকে আগে বলে নেবেন, ডিসকাস করে নেবেন, তারপরে হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে পারমিশন দেয় তখনই কিন্তু আপনি ডেভেলপার ভার্সনটা আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর যদি ক্লায়েন্ট আপনাকে পারচেস করে দেয় এবং ক্লায়েন্টের বাজেট যদি বেশি থাকে, তাহলে তো এগুলো ডিসকাশন করার কোনো দরকারই নাই, আপনাকে কিন্তু ফুললি লাইসেন্স ভার্সনটা আপনাকে দিয়ে দিবে এবং সেটা দিয়ে কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারবেন। ওকে, এবং কেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নেবেন সেটার একটা কথা বলি আমি, সেটা হচ্ছে সাপোজ আপনি ডেভেলপার ভার্সন পারচেস করে বা ডেভেলপার ভার্সন ক্লায়েন্টকে দিয়ে পারচেস করায় অথবা কোনো একটা সোর্স থেকে ডেভেলপার ভার্সন নিয়ে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ করলেন। এখন যেইটা অফিসিয়ালি আমরা $60 দিয়ে কিনতেছি, অবভিয়াসলি সেটা কিন্তু $3-4 অথবা $5 যে টুলস, সেটার মধ্যে কিছু পার্থক্য থাকে, তাই না? অবভিয়াসলি, কারণ না হলে তো আর কেউ কমে বিক্রি করে না। তো সেই পার্থক্যর মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো রয়েছে বা যে সমস্ত ইস্যু রয়েছে, যেমন সে কিন্তু অফিসিয়াল আপডেটগুলো পাবে না, যেটা কিন্তু অফিসিয়ালি আমরা 1 বছরের মতো ফুললি ফ্রি সাপোর্ট বা আপডেট পেয়ে থাকি। ওকে, তো সেখানে কিন্তু সে কোনো রকম আপডেট পাবে না। সো যে ভার্সনটা আপনি সেখানে আপলোড করবেন, আপনি যদি ম্যানুয়ালি সেখানে নতুন ভার্সন আপডেট না করেন, তাহলে কিন্তু সেটাকে অটোমেটিক্যালি আমরা 1 ক্লিক করে আপডেট করতে পারবো না। সো যেই সমস্ত ইস্যু, যেই সমস্ত
ফিচার আমরা ডেভেলপার ভার্সনে পাবো, সেই সমস্ত ইস্যু বা ফিচারগুলো কিন্তু আমরা ক্লায়েন্টের কাছ থেকে আগে শেয়ার করব, ডিসকাশন করব যে তুমি কিন্তু এই অপশনগুলো পাবা না, এই তোমাকে অ্যাভয়েড করতে হবে। তারপর সব কিছু মানার পর ক্লায়েন্ট যখন বলবে যে আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু বাজেট নাই, আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো, জাস্ট আমাকে একটা ওয়েবসাইট বিল্ড করে দাও, সেই ক্ষেত্রেই শুধুমাত্র আপনি ক্লায়েন্টের পারমিশন নিয়ে আপনি ডেভেলপার ভার্সন ইউজ করতে পারেন। কারণ সাপোজ আপনি ক্লায়েন্টকে না বলে আপনি প্যাকেজের মধ্যে লিখে দিলেন এলিমেন্টর প্রো দিবেন, এটা করবেন সেটা করবেন, একটা ওয়েবসাইট বিল্ড করে দিলেন। ওকে, তো যেহেতু আমরা কোনো আপডেট অফিসিয়ালি কোনো আপডেট পাবো না, আমাদেরকে কিন্তু প্রত্যেকটা প্লাগইনকে মান্থলি বা ডেইলি বা উইকলি যখন আপডেটগুলো আসে, প্রপার আপডেটগুলো না দিলে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কনফ্লিক্ট বা সমস্যা হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা যদি প্রপার ওয়েতে মেনটেন না করি, তাহলে কিন্তু পরবর্তীতে ওয়েবসাইটের যদি কোনো একটা সমস্যা হয়, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট এসে কিন্তু আপনাকে ধরবে যে তুমি কি বানায় দিলা, 6 মাসও গেল না, আমার ওয়েবসাইটটা ব্রেক করে গেল, অথবা আমার ওয়েবসাইটটা খুব ভালোভাবে কাজ করতেছে না, অথবা আমার লোডিং স্পিড অনেক বেশি বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে মার্কেট প্লেসের মধ্যে কোনো একটা কমপ্লেন করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এত বছরের তপস্যা সেটা কিন্তু একদম ধুলোয় মিশে যাবে। ওকে, সো মেক শিওর আপনি যাই করেন না কেন ক্লায়েন্টের পারমিশন নিয়ে তারপর করবেন। আমি জাস্ট এই জিনিসগুলো কেন বলতেছি, কারণ হচ্ছে আমি জাস্ট আপনাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার ট্রাই করতেছি, যাতে করে আপনাদের যখন মার্কেট প্লেসে নামবেন অথবা কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, তখন আসলে ক্লায়েন্টদেরকে কীভাবে হ্যান্ডেল করবেন বা তাদের সাথে কীভাবে কথা বলবেন। আমি কিন্তু এই সমস্ত ট্রিপস অ্যান্ড ট্রিক্স বা এই সমস্ত আমার নিজের এক্সপিরিয়েন্সও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। ওকে, কারণ আমি কখনো আমি মাঝে মাঝে জিপিএল ভার্সন অথবা ডেভেলপার ভার্সন ক্লায়েন্টের ওয়েবসাইটে ম্যাক্সিমাম টাইমে ইউজ করে থাকি, কারণ সবসময় ক্লায়েন্টের বাজেট ভালো হয় না অথবা খুব বেশি হয় না। তো সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্টকে বলি তুমি ডেভেলপার ভার্সন ইউজ করলে তুমি কোনো প্রকার আপডেট পাবা না, এই ওয়েবসাইটটাকে মান্থলি অথবা 1-2 মাস পর পর আমাদের নতুন করে ভার্সন ম্যানুয়ালি আপলোড করতে হবে। সো এইটার মেনটেনের দায়িত্ব কে নিবে বা এই সমস্ত বিষয় বা এই সমস্ত এটাকে যদি আমরা ইউজ করি তাহলে এই বিষয় তোমাকে অ্যাভয়েড করতে হবে, এই সমস্ত বিষয় আমি ক্লায়েন্টকে আগে থেকে অবগত করি, এবং ক্লায়েন্ট যখন আমাকে পারমিশন দেয় শুধুমাত্র তখনই আমি ইউজ করি। তো এইটা হচ্ছে থিং। ওকে, তো আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, ক্লায়েন্ট যদি আপনাকে পারচেস করে দেয়, তাহলে এই সমস্ত ডিসকাশনের কোনো ভ্যালু থাকবে না। সো আপাতত ভুলে যান, জাস্ট আমরা এখন ফোকাস করবো কীভাবে এলিমেন্টর প্রো দিয়ে আমরা উইজেটগুলোকে কাজে লাগাতে পারি অথবা ওয়েবসাইট বিল্ড করতে পারি। ওকে, তো এখন থেকে আসলে মেইন মজাটা শুরু হবে, এবং এখন কিন্তু আস্তে আস্তে আমরা অ্যাডভান্স পার্টের দিকে যাব, কারণ ফ্রিতে যে এলিমেন্টগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে দুধ ভাতের মতো। ওকে, তো এখন থেকে আমরা আস্তে আস্তে প্রিমিয়াম ভার্সনের দিকে যাব। তো এখানে আমরা কম্পেয়ার ফিচার এই অপশনটাতে ক্লিক করলে কোনটায় কী কী অপশন পাবো না পাবো এগুলো আমরা চাইলে আপনি দেখে নিতে পারেন। যাই হোক, এখন আমি এখানে আর কোনো ওভারভিউ দেখবো না, জাস্ট আমি একটা কনসেপ্ট ক্লিয়ার আপনাদেরকে করে দিলাম। তো আমি আমার একটা ভল্ট রয়েছে, ভল্টের থেকে আমি একটা এলিমেন্টর প্রো যে প্লাগইনটা রয়েছে সেটা আমি ডাউনলোড করে নিব। অবভিয়াসলি আপনাদেরকে প্র্যাকটিস পারপাসে সোর্স ফাইলটা দিয়ে দেওয়া হবে, আর যদি এই ফাইলটা আপনি ক্লায়েন্টের কাজে ইউজ করতে চান, মাস্ট বি টেকিং এ পারমিশন ফ্রম ক্লায়েন্টস, দ্যাটস ইট। তো এখানে আমি সার্চ অপশনে গিয়ে লিখলাম হচ্ছে এলিমেন্টর প্রো, জাস্ট সার্চ করলাম। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের মাত্র $5 বা $4.5 কিন্তু আমরা এই এলিমেন্টর প্রোটাকে পারচেস করতে পারতেছি, এবং এটা কিন্তু আমরা আনলিমিটেড ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবো। শুধু যে এই ওয়েবসাইট এই টাইপের টুলস বা ডেভেলপার ভার্সনের টুলস সেল করে তা না, অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। আমার আরও একটা রয়েছিল, ভল্ট রয়েছিল, যার নাম হচ্ছে ফেস্টিঞ্জার ভল্ট। এটা হচ্ছে আমার সব থেকে পপুলার বা প্রিয় একটা ভল্ট ছিল, যেখানে আমি সব থেকে আপডেট ভার্সনের যে প্লাগইনগুলো রয়েছে সেগুলো আমি পেয়ে যেতাম। বাট আনফর্চুনেটলি তারা একটা কোর্টের কেস খেয়ে বসে আছে, তো কোর্টের হিয়ারিং হচ্ছে, হোপসো তাড়াতাড়ি সেটা ব্যাক করবে, তারপরে এখান থেকে আমি এগুলোকে নামিয়ে নামিয়ে কাজগুলো করতে পারবো। ওকে, তো যাই হোক, শুধুমাত্র যে এই দুইটা তা না, অনেকগুলো কোম্পানি রয়েছে, WP স্টার্টার প্যাক, আরও অনেকগুলো রয়েছে, আপনি চাইলে খুঁজে নিতে পারেন। বাট অথেন্টিক সোর্স থেকে পারচেস করতে হবে যদি ডেভেলপার ভার্সন আপনি ইউজ করতে চান। এবং আরেকটা কনসেপ্ট রয়েছে যে আমি যদি গুগলে গিয়ে এলিমেন্টর প্রো লিখে সার্চ করি বা ফ্রি ডাউনলোড লিখে সার্চ করি, আমি তো সেখানে অনেকগুলো টুলস পাবো, তাই না? তো এখানে আরেকটা কনসেপ্ট রয়েছে ক্র্যাক থিম, নাল থিম বা ক্র্যাক টুলস, নালস, প্লাগইন এই টাইপের। তো আমি আপনাদের সুবিধার্থে এই এলিমেন্টরের যখন ক্লাসগুলো শেষ হবে, আমি জাস্ট একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দিব যে আসলে ডেভেলপার ভার্সন কি, নাল বা ক্র্যাক থিম কি, অথবা লাইসেন্স থিম কি, এগুলোর ডিফারেন্স কি, এগুলোর মধ্যে কি কি ধরনের ডিফারেন্স রয়েছে, অথবা কোনটার জন্য কি টাইপের ক্ষতি, এই সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করবো, নি কোনো সমস্যা নাই। তো আমি এটাকে ফার্স্টটাকে ডাউনলোড করব, ডাউনলোড করার পর আপনাদেরকে সোর্স ফাইলটা দিয়ে দেওয়া হবে। ওকে, তা আমি অলরেডি এটা আমার প্লাগইন অপশন থেকে ইনস্টল করে রেখেছি, জাস্ট আমাকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো যেহেতু এটা একটা আউটসাইড প্লাগইন,
তো আউটসাইড একটা প্ল্যাটফর্ম থেকে আমরা ডাউনলোড করলাম, অথবা এলিমেন্টরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা কিন্তু একটা ফাইল পাবো। তো এইটা আমরা জাস্ট আপলোড এ নিউ প্লাগইন এই অপশনটাতে ক্লিক করব, অ্যাড নিউ প্লাগইন এই অপশনটাতে ক্লিক করব। যেহেতু এটা একটা প্রিমিয়াম ভার্সন, আমরা কিন্তু এখানে সার্চ করলে সেটাকে পাবো না। আমরা জাস্ট এখানে আপলোড প্লাগইন অপশনটাতে ক্লিক করব, ব্রাউজ, এটাকে ধরায় দিব, তারপরে ইনস্টল নাও অপশনটাতে ক্লিক করলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর আপনার যদি ডেভেলপার ভার্সন হয়, লাইসেন্স আপনাকে করার দরকার হবে না। আমি সাপোজ ধরেন আমি অ্যাক্টিভ অপশনটাতে আসলাম, আমি আপনাকে লাইসেন্সের অপশনটা দেখাই। তো আমি যদি এখান থেকে এই যে এলিমেন্টর থেকে লাইসেন্সের অপশনটাতে আসি, আমি দেখতে পারবো যে আমার লাইসেন্স অ্যাক্টিভ করা অবস্থায় আছে। কারণ ডেভেলপার ভার্সন মানে হচ্ছে ওই কোম্পানি ডেভেলপাররা আমাদের যে লাইসেন্সগুলো রয়েছে মেইন থিম বা প্লাগইনের, তারা হচ্ছে সেগুলোকে পিএইচপি কোড করে, বিভিন্ন কোড টোড করে তারা হচ্ছে এই লাইসেন্সগুলোকে ডিসেবল করে দেয়। দ্যাটস ওয়াই আমরা ইজিলি সেগুলোকে ইউজ করতে পারি। ওকে, সো এর জন্য কিন্তু আমার স্ট্যাটাস অ্যাক্টিভ অবস্থায় আছে। আর আপনার যদি লাইসেন্স করা থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করে কিন্তু আমরা ইজিলি এলিমেন্টরের যেই আমরা যখন একটা অথেন্টিক এলিমেন্টর পারচেস করব সেই ওয়েবসাইটে কিন্তু আমরা একটা লগ ইন বা ইউজার পেয়ে যাব। তো এখানে কিন্তু লগ ইন করে আমাদের ওয়েবসাইটটাকে সেখানে কানেক্ট করাতে পারি, অথবা আমরা এখান থেকে কিন্তু এই যে লাইসেন্সের পরে অ্যান্ড কি ম্যানুয়ালি এই টাইপের একটা ওয়ার্ড এটা যুক্ত করলে কিন্তু আমরা এখানে একটা লাইসেন্স কির অপশন পাবো। তো এখানে কিন্তু আপনি একটা লাইসেন্স কিও জেনারেট করতে পারবেন, সেই কিটা দিয়েও কিন্তু আপনি ইজিলি সেই লাইসেন্সগুলোকে কানেক্ট করতে পারবেন। ওকে, জাস্ট কনসেপ্টগুলোকে বুঝিয়ে রাখলাম। তো এখন থেকে আমরা করব কি বলে উইজেটগুলো দেখা শুরু করব। তো যেহেতু এলিমেন্টর প্রোর মধ্যে কিছু উইজেট রয়েছে, যেমন পোস্ট, লুপ বিল্ডার, তারপরে আরও কিছু রয়েছে পোর্টফোলিও, সেই জন্য আমি তেমন কোনো কিছু পরিবর্তন করি নাই। আমি জাস্ট অন্য একটা ওয়েবসাইট থেকে জাস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার মতো ব্লগ পোস্ট এখানে ইম্পোর্ট করে নিয়ে আসছি। আপনারা কিন্তু অলরেডি জানেন যে একটা ওয়েবসাইট থেকে কীভাবে একটা ব্লগ পোস্টকে এক্সপোর্ট করে অন্য একটা ওয়েবসাইটে ইম্পোর্ট করতে হয়। ওকে, তো জাস্ট আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি জাস্ট কয়েকটা জিনিস দেখানোর জন্য। তো যাই হোক, আমি এখন আবার পেজ অপশনটাতে ফেরত যাব, যাওয়ার পর হোম পেজে গিয়ে এডিট উইথ এলিমেন্টর, এখন এটা ওপেন হবে। এখন থেকে হচ্ছে আমাদের মেইন কাজটা শুরু হবে। ওকে ওকে, এটাকে আমরা কেটে দেই। ওকে, এখানে আমরা কাজগুলো দেখব। জাস্ট আমি এখান থেকে এই উইথটাকে সরাই দিই। ওকে, প্লাস আইকন। ওকে, তো এখন আমরা বেসিক দেখব না, এখন আমরা যদি নিচের দিকে যাই জেনারেল দেখব না, এবং বাকি যা যা আছে সবগুলো দেখব, কারণ সবগুলো কিন্তু আমাদের এলিমেন্টরের জন্য বা এলিমেন্টর প্রোর জন্য। তো এইখানে দুইটা অপশন রয়েছে, প্রথমে একটার নাম হচ্ছে লুপ গ্রিড আর একটার নাম হচ্ছে লুপ ক্যারাসল। আমি চাচ্ছি না এই দুইটা এখন প্রথমে দেখাতে, এই দুইটা আমরা লাস্টের দিকে অথবা মিডলের দিকে দেখব, কারণ এই দুইটা জিনিসই হচ্ছে ডাইনামিক জিনিসের উপর ডিপেন্ড করে। ওকে, জাস্ট বুঝে রাখেন এই দুইটা জিনিস কাজ করে হচ্ছে ডাইনামিক কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে ডিজাইন করার জন্য। ওকে, তো এই দুইটা জিনিস আমরা পরে দেখব। তো আমরা এখান থেকে দেখা শুরু করব, এখন শেষ করার পর তারপর আমরা এখানে আসবো, এবং এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের এখন লাগবে না, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা স্কিপ করব। যেমন ওয়ার্ডপ্রেস মেনু, এগুলো তো আমাদের হেডিংয়ের তৈরির জন্য ব্যবহার করা হয়, আমাদের ওয়েবসাইটের পেজের জন্য এগুলো তেমন একটা ইউজ করা হয় না। তারপরে সাপোজ হতে পারে এই যে ফেসবুক কমেন্ট, তারপরে হচ্ছে যে টেমপ্লেট, তারপর হচ্ছে এখানে আর কি টেক্সোনমি ফিল্টার, এই টাইপের এই জিনিসগুলো আমরা আপাতত দেখবো না। এই যেখানে আরও কিছু রয়েছে ফেসবুক বাটন, কারণ এটার জন্য আমাদের এপিআই ক্রিয়েট করতে হয়, ফেসবুক ইমবেড, এগুলো আমরা আপাতত দেখবো না। আমরা বাকি সমস্ত কিছু দেখে নেবো যেগুলো আমাদের পেজ ডিজাইন করার জন্য সব থেকে বেশি ইউজ করা হয়। ওকে, তো পোস্ট মানে কি? তো অলরেডি আমরা কিন্তু জানি যে আমাদের পোস্ট মানে কি, এবং আমাদের কিন্তু পোস্টের জন্য আলাদা একটা পেজও আছে। আমরা যদি পেজে যাই ব্লগ পোস্টে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে টোটাল 6টা পোস্ট আছে। এই 6টা পোস্ট আমি অলরেডি অন্য একটা ওয়েবসাইট থেকে আর কি, ওই যে সেই রেফারেন্স ওয়েবসাইট থেকে আর কি কপি করে নিয়ে এখানে জাস্ট আমি পেস্ট করতেছি। ওকে, তো এখন আমাকে যদি এরকম হয় যে আমাদের সাপোজ ধরেন আমি সেই ওয়েবসাইটটাতে আরেকবার যাই, আমি আপনাকে বুঝাই। ওকে, তো এই ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর আমরা যদি হোম পেজটাকে স্ক্রল করি অথবা অন্য যে কোনো একটা পেজকে স্ক্রল করি, তাহলে দেখতে পারবো এই সমস্ত পেজগুলোর মধ্যে কিন্তু ব্লগ পোস্ট নাই। শুধুমাত্র আমরা ব্লগ পেজে গেলে ব্লগ পোস্টগুলোকে পেয়ে যাব, অথবা অন্য কোনো পেজে যদি যাই তাহলে কিন্তু আমরা ব্লগ পোস্টগুলোকে পাবো না। এখন ব্লগ পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা পরে দেখে নেব নি, কিন্তু যদি আপনার ব্লগ পোস্টগুলোকে আপনার কোনো একটা স্পেসিফিক পেজ অথবা কোনো একটা স্পেসিফিক একটা জায়গার মধ্যে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হয় বা ডিসপ্লে করতে হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সাপোজ ধরেন আমি একটা এক্সাম্পল দেই। ওকে, সো এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। ওকে, এটা মেবি আমি তাও
2 বছর বা 3 বছর আগে বিল্ড করেছিলাম, মাথায় আসলো, দ্যাটস ওয়াই আমি নামটা দেখালাম। তো এই যে দেখেন, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটা ব্লগ পেজ রয়েছে যেখানে আমরা ব্লগ পোস্টগুলোকে পেয়ে যাবো, অথবা আমরা যদি ক্লিক করি তাহলে সিঙ্গেল ব্লগ পোস্টটা ওপেন হবে। বাট আমরা যদি হোম পেজকে একটু স্ক্রল ডাউন করি, দেখেন আমাদের হোম পেজের মধ্যেও কিন্তু ব্লগ পোস্টগুলোকে আমরা ডিসপ্লে করে রেখেছি। তো মাঝে মাঝে আমাদের দরকার হয় যে কোনো একটা স্পেসিফিক পেজে ব্লগ পোস্টকে আনার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা এই যে পোস্ট যে অপশনটা রয়েছে সেটাকে আমরা ইউজ করতে পারি, জাস্ট টেনে এনে ছেড়ে দেবো। আপনারা কিন্তু অলরেডি জানেন যে আমাদের এখানে টোটাল 6টা ব্লগ পোস্ট রয়েছে। ওকে, তো এই যে দেখেন 1 2 3 4 5 6টা ব্লগ পোস্টই কিন্তু আমাদের সামনে ওপেন অবস্থায় আছে। তো এখানে স্কিন নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা 3টা অপশন পাবো। একটা হচ্ছে ক্লাসিক, ক্লাসিক মানে হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের যে ব্লগের ডিজাইনটা রয়েছে বা লেআউটটা রয়েছে সেটা। তো ক্লাসিক মানে হচ্ছে আমাদের এই যে ইমেজটা শো করবে, টাইটেলটা শো করবে, তারপরে এই যে এটাকে আমরা বলতে পারি ব্লগের জন্য মেটা কন্টেন্ট, এটা শো করবে এবং এটা এইভাবে শো করবে। এখানে কিন্তু তেমন কোনো ডিজাইন নাই, শুধু একটার পর একটা শো করতেছে। তো আমি যদি ক্লাসিকটাকে বাদ রেখে যে কার্ড অপশনটাতে ক্লিক করি, দেখেন এটাতে আমাদের নতুন আরেকটা লেআউট আসছে। দেখেন এটা কিন্তু গত যেই ক্লাসিক পার্টটা ছিল বা ক্লাসিক অপশনটা ছিল সেটা থেকে কিন্তু একটু অ্যাট্রাকটিভ বা একটু সুন্দর মনে হচ্ছে, তাই না? তারপর আমাদের আরেকটা রয়েছে ফুল কন্টেন্ট। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এই ব্লগ রিলেটেড যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো শো করবে। দেখি এটা আসুক। এই যে দেখেন একটা ব্লগের মধ্যে যে কয়েকটা কন্টেন্ট রয়েছে সবগুলো কন্টেন্ট কিন্তু 1 বাই 1 শো করবে। ওকে, তো আমাদের টোটাল 6টা ছিল। এই যে দেখেন, এই যে দেখছেন এইভাবে শো করবে। সো আমরা হোম পেজে কখনো এইভাবে শো করাই না। সো আইদার আপনি ক্লাসিক রাখবেন বা কার্ড। আমার সব থেকে পছন্দের স্কিন বা লেআউটটা হচ্ছে কার্ড, তো আমি কার্ডটা ধরে রাখলাম। বাট বাকি এই যে ক্লাসিকের জন্য কিন্তু আপনি সেম ওয়েতে কাস্টমাইজেশন করতে পারবেন। ওকে, তো আমি একটু উপর থেকে নিচে থেকে একটু প্যাডিং দিই যাতে দেখতে সুবিধা হয়। ওকে, 30 পিক্সেল দিলাম উপরে, বটমে দিলাম 30 পিক্সেল। এখন আমরা এখানে কাস্টমাইজেশন করব। কার্ড দিলাম, কলাম 3। কলাম মানে হচ্ছে এই যে এই যে এই কলামের মধ্যে কয়টা থাকবে একসাথে, তো 1টা 2টা 3টা ব্লগ পোস্ট শো করতেছে, দ্যাটস ওয়াই 3। আপনি যদি 4 দেন তাহলে 4টা শো করবে, আমি যদি 1 দেই বা 2 দেই তাহলে 2টা শো করবে, অথবা আমি যদি 1 দেই তাহলে 1টা শো করবে। সো স্ট্যান্ডার্ড 3টাই থাকুক। পোস্ট পার পেজ মানে এই স্পেসিফিক পেজটার মধ্যে কয়টা পোস্ট আর কি একসাথে শো করবে। সো যেহেতু আমার 6টা ছিল, আমি যদি এখানে পোস্ট অপশনটাতে যাই, আমার 6টা ছিল এবং এখানে ধরানো আছে বাই ডিফল্ট 6টা। সো দ্যাটস ওয়াই কিন্তু আমার এখানে 6টা শো করতেছে। আপনি যদি চান 5টা শো করাতে, জাস্ট আপনি এখানে 5 লিখবেন, তাহলে কিন্তু একটা কেটে চলে যাবে। ওকে, হাইড হয়ে যাবে। কই কই এই যে একটা 5টা শো করতেছে। আমি চাচ্ছি যে 3টা শো করুক, আমার 5টা লাগবে না। তারপর আমরা একটা পেজিনেশন বা লার্ন মোর একটা বাটন দিয়ে আমরা ব্লগ পোস্টের যে পেজ রয়েছে সেখানে আমরা লিঙ্ক আপ করা দিতে পারবো। ওকে, শো ইমেজ ইয়েস নো দিয়ে দিলে আমাদের ইমেজগুলো শো হবে না হয়তো, বা এই যে ইমেজগুলো চলে গেছে। সো আমাদের ইমেজগুলো লাগবে। মেশনারি মানে হচ্ছে আমাদের যদি দেখি মেশনারির কাজ কি, কই 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 ওকে, সো মেশনারির কাজ হচ্ছে এই যে নিচের দিকে খেয়াল করেন, যদিও এগুলোর কন্টেন্টগুলো প্রায় সমান সমান, দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটাকে খুব ভালোভাবে হয়তো বা বুঝতে পারবো না। জাস্ট এই নিচে যে বেগুনি কালারের বর্ডারটা রয়েছে সেটার দিকে ফোকাস করেন। তো মেশনারি এই অপশনটাকে যখন আমরা অফ অবস্থায় রাখলাম, তার মানে হচ্ছে আমাদের যেই কন্টেন্টগুলো রয়েছে বা বক্সগুলো রয়েছে সবগুলো সমান অবস্থায় বা সমান সাইজের হয়ে আছে। ওকে, হোয়াট এভার এখানে যদি কোনো একটা ইমেজ ছোট বড় হয়েও থাকে, সেই ক্ষেত্রেও আমাদের যে টোটাল বক্সটা রয়েছে সবগুলা সেম আকৃতির হবে। বাট আমি যদি মেশনারি অপশনটাতে ক্লিক করি, এমনও হতে পারে আমাদের এখানে কিছু কন্টেন্ট কোনোটার মধ্যে বেশি আছে, কোনোটার মধ্যে কম আছে, অথবা কোনোটার ইমেজ বড়, কোনোটার ইমেজ ছোট, সেক্ষেত্রে কিন্তু বক্স আমাদের ছোট বড় হতে পারে, যদিও এখানে সমস্ত কন্টেন্টগুলো কিন্তু সিমিলার কাইন্ড অফ। ওকে, তো আমি যদি এখানে মেশনারি অপশনটাতে ক্লিক করি, দেখেন এই যে এই দুইটার যেই বক্সের হাইটটা ছিল সেটা কিন্তু কমে গেছে। ওকে, কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের কন্টেন্ট এক লাইন হলেও কম এবং এখানে আমাদের কন্টেন্ট একটু হলেও বেশি। তো দিস ইজ দ্য থিং। বাট আমাদের এখানে যদি কম কন্টেন্ট থাকতো তাহলে কিন্তু এই বক্সটা আরও ছোট হয়ে যেত। তো এটা হচ্ছে মেশনারির কাজ। মেশনারি মানে হচ্ছে যেটা যেই কন্টেন্ট বা যেটা যেই সাইজের সেটা সেই সাইজের মধ্যেই নিবে। আর আমরা যদি এটাকে অফ করে রাখি তাহলে সবগুলো সমান সাইজের হয়ে যাবে। তো আমি এটাকে অফ করে রাখবো, আপনারা অফ করে রাখতে পারেন। ইমেজ রেজুলেশন, তো বাই ডিফল্ট এরকম গোলা গোলা ইমেজ দেখানো যাবে। সো আমরা এখান থেকে ফুল করে দেবো যাতে আমরা ইমেজগুলোকে অনেক অ্যাট্রাকটিভ এবং এইচডি কোয়ালিটির দেখতে পাই। দেখেন এখন ইমেজগুলো কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। ইমেজ রেশিও আমরা এটাকে যদি বাড়াই তাহলে আমাদের যে ইমেজগুলো এটার হাইটগুলো বড় হবে এবং ভিতর থেকে কভার আকৃতির মানে হচ্ছে বড় হওয়ার সাথে সাথে সেটাও ভিতরের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো বড় হয়ে যাবে। ওকে, বা জুম হয়ে যাবে। তো আমি এখান থেকে 70 বা 7 করে দিলাম। ওকে, তারপর টাইটেল, আমরা টাইটেলটাকে রাখবো কি রাখবো না, আমরা যদি অফ করে দিই তাহলে আমাদের যে টাইটেলটা রয়েছে ব্লগের সেটা কিন্তু চলে যাবে। তো আমরা টাইটেল অবভিয়াসলি রাখবো। তারপরে হচ্ছে টাইটেলের HTML ট্যাগ, সো আপনি এখানে H3 বাই ডিফল্ট রয়েছে, H3 থাকুক।
তারপরে হচ্ছে এক্সাপ্ট। তো এক্সাপ্ট এটার মানে কি আমি আপনাকে বলি। সাপোজ আমি কোনো একটা ব্লগ পোস্ট ওপেন করলাম, তো এটা হচ্ছে ব্লগ পোস্ট। যদি আমরা কোনো সিঙ্গেল পেজ এখন পর্যন্ত ক্রিয়েট করি নাই, জাস্ট বুঝে রাখেন। তো ব্লগ পোস্টের মধ্যে এই যে এগুলোকে আমরা বলতে পারি কন্টেন্ট। তো এই ব্লগ পোস্টের মধ্যে এই বক্সটার মধ্যে এই কন্টেন্টের থেকে কতটুক অংশ এই বক্সের মধ্যে আমরা শো করাতে পারি সেটাকে আমরা এক্সাপ্ট বলতে পারি। ওকে, বা এটাকে আমরা কাইন্ড অফ মেটা ডিসক্রিপশনও বলতে পারি। ওকে, তো এখানে দেখেন আমাদের কন্টেন্ট অনুসারে কিন্তু এই যে 100টার মতো ওয়ার্ড বা হ্যাঁ 100টার মতো ওয়ার্ড কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। আমরা যদি এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করি এবং আমরা যদি এখানে এই যে আই অপশনটাতে ক্লিক করি তাহলে আমরা হোম পেজের প্রিভিউটা দেখতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু 100 ক্যারেক্টারের মধ্যে রয়েছে। ওকে, এখন আমি যদি এখানে এক্সেপ্ট লেংথ এখানে আমি 10 করে দেই, দেখি এখন আমাদের কি চেঞ্জ হয়। আমি যদি এখানে রিলোড করি, এখানে আমরা যদি রিলোড হয় দেখেন এখানে কিন্তু আমার এটা কমে গেছে। অথবা আমি যদি এখানে 5 করে দেই এটা আরও কমে যাবে। রিলোড, কমে যাওয়ার কথা, দাঁড়ান আমি দেখি। এই যে আরও কমে গেছে দেখেন, এখানে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা ওয়ার্ড, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে হচ্ছে এটা কিন্তু ওয়ার্ড দিয়ে ডিফাইন করা হয়। আমি এখানে 25 রেখে রাখলাম যাতে করে 25টা ওয়ার্ড আমাদের প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে শো করে। ওকে, এই যে দেখেন এখন কিন্তু 25টা ওয়ার্ড শো করতেছে। আপনি চাইলে কাস্টম মেটা ডিসক্রিপশন অথবা কাস্টম এক্সট্রাক্ট আপনি কিন্তু পোস্টের থেকেও দিতে পারেন। সাপোজ আমি এই যে একটা ওয়ার্ড নিয়ে নেই, সাপোজ কোনটা, এই যে এইটুক ওয়ার্ড। ওকে, তো এটা আমি নিলাম, নেওয়ার পর কপি করলাম, কপি করার পর আমি প্রত্যেকটা অথবা একটা ব্লগ পোস্ট, আচ্ছা প্রত্যেকটাই দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনি যদি চান প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা এক্সট্রাক্ট আপনি নিজে থেকে ক্রিয়েট করবেন। এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড এক্সট্রাক্ট এই অপশনটা রয়েছে, জাস্ট এখানে আপনি পেস্ট করবেন, তারপরে হচ্ছে এখানে জাস্ট সেভ করবেন। ওকে, আমি সবগুলোর জন্য করে রাখি, সবগুলোর জন্য কিন্তু সেম হবে না, এটা কিন্তু জাস্ট আমি দেখানোর সুবিধার্থে বলে দিলাম যে কিভাবে আপনি কাস্টমভাবে এটাকে অ্যাড করতে পারবেন। ওকে, জাস্ট আমি এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে সেভ, এখানেও দিলাম, দেওয়ার পর হচ্ছে সেভ। আর কি আছে, এই যে এখানে আরেকটা আছে, এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে সেভ। আর নাই, তো এগুলোকে আমরা আবার কেটে দেই এবং হোম পেজে আসার পর একটু রিলোড করি। তাহলে এই যে আমাদের যে প্রথম থেকে শুরু হচ্ছিল, মানে প্রথমে যে কন্টেন্টগুলো রয়েছে পোস্টের সেগুলো থেকে দেখা শুরু হচ্ছিল, সেইটা না হয়ে আমরা যেটা কাস্টমলি দিলাম সেইটাই দেখা শুরু করবে। ওকে, যেই পোস্টের জন্য যেটা দিব সেটাই আর কি সেই পোস্টের মধ্যে দেখানো শুরু করবে। আমরা যদি এখানে একটা রিলোড দেই দেখতে পারবো এখন এই যে দেখেন সবগুলোর জন্য কিন্তু সেম, সবগুলোর জন্য সেম। ওকে, সো এইভাবে কিন্তু আপনি কাস্টমলিও এক্সট্রাক্ট দিতে পারবেন। ওকে, তো এটা লোডিং হচ্ছে, আই ডোন্ট নো কখন আসবে কারণ আমার ইন্টারনেট স্পিড আজকে একটু কম। ওকে, দাঁড়ান আমি আরেকবার চাই, পেজে যাব, যাওয়ার পর হোম পেজটাকে আরেকবার এডিট উইথ এলিমেন্টরে দেই। ওকে, তো এই লাইসেন্স ভার্সন না হওয়ার ফলে এই যে এই টাইপের টুকিটাকি ইস্যু হয়ে থাকে, আর ইন্টারনেট স্পিড তো আছেই। ওকে, যাই হোক আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এখানে আর কি কি অপশন রয়েছে দেখি। অ্যাপ্লাই অটো কাস্টম এক্সপার্ট দিয়ে রাখলাম। ওকে, অটো দিলে অটোমেটিক্যালি আসবে। মেটা ডাটা মানে হচ্ছে এই যে নিচে দেখেন জুলাই 18 2024 নো কমেন্ট, তার মানে এই যে পোস্টটা এটা হচ্ছে জুলাইয়ের 18 তারিখের 2024 সালে এটাকে পাবলিশ করা হয়েছিল এবং এটার মধ্যে কোনো মানুষ এখন পর্যন্ত কোনো কমেন্ট করে নাই, দ্যাটস ওয়াই এখানে নো কমেন্ট শো করতেছে। ওকে, আর যদি কেউ কমেন্ট করতো তাহলে সেই 1 কমেন্ট অর 2 কমেন্ট এভাবে শো করতো। তো এই দুইটাই রাখতে পারি, আপনারা চাইলে আবার এখান থেকে টাইম দিতে পারেন, তারপরে অথরের নাম দিতে পারেন। সাপোজ আমি যদি অথরের নামটাতে ক্লিক করে রাখি তাহলে দেখতে পারবেন এই যেখানে কিন্তু আমার অথরের নামটা শো করতেছে। ওকে, তো আমার অথর লাগবে না। সেপারেট বিটুইন, তো এই যে দেখেন আমাদের যে মেটা কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের মধ্যে কিন্তু একটা ডট বা একটা চিহ্ন রয়েছে। ওকে, তো এখানে চাইলে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। তো আমি সবসময় যে দাড়ি এই ওয়ার্ডটা বা এই চিহ্নটা ইউজ করে থাকি। রিড মোড, আমাদের এখানে রিড মোর অপশনটা শো করবে কি করবে না, রিড মোড না দিলেও যে কোনো বক্সের যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদের সিঙ্গেল পেজটাকে ওপেন করা যাবে, বাট আপনি চাইলে কিন্তু রিড মোড যে অপশনটা রয়েছে সেটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। ওকে, তারপরে এখানে আর কি কি রয়েছে, অটোমেটিক্যালি অ্যালাইন বাটন থাকুক, দেখি এটা কি। ওকে, হ্যাঁ এটার মানে হচ্ছে এই যে দেখেন এই বাটনটা এইখানে শো করতেছে, এই বাটনটা এখানে শো করতেছে, বাট এই বাটনটা নিচের দিকে শো করতেছে। তা আমি যদি অটোমেটিক্যালি অ্যালাইন বাটন এই অপশনটাতে ক্লিক করি তাহলে প্রত্যেকটা বাটন সমান দূরত্বে বা সমান জায়গায় কিন্তু এটা শো করবে। ওকে, ওপেন ইন নিউ উইন্ডো মানে হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি সেই ব্লগ পোস্টটা কি সেই পেজেই ওপেন হবে নাকি নতুন উইন্ডোতে ওপেন হবে, আপনারা কিন্তু সবাই এই সম্পর্কে জানেন। তো আমি যেহেতু এটা ব্লগ পোস্ট সেটা এই
পেজের মধ্যে ওপেন হোক। সো আমরা ওপেন ইন নিউ উইন্ডো দিব না। সো বাই ডিফল্ট ওপেন ইন নিউ উইন্ডো আপনারাও দিবেন না, যদি ক্লায়েন্ট বলে দেয় শুধুমাত্র তখন দিবেন। ব্যাচ শো করবে কি করবে না। তো ব্যাচ মানে হচ্ছে এই যে দেখেন উপরে এই যে হেলথ অ্যান্ড ফিটনেস নামে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যাচ বলতে পারি। আমরা যদি এখানে কেটে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাচগুলো চলে যাবে। তো ব্যাচ আমরা দিলাম। ব্যাচের মধ্যে আমাদের কি কি থাকবে, ট্যাগ থাকবে নাকি ফরম্যাট থাকবে নাকি ক্যাটাগরি থাকবে। তো আমি ক্যাটাগরি সিলেক্ট করে রাখছি। তো এগুলো হচ্ছে ব্লগের ক্যাটাগরি। তো অ্যাভাটার এই যে এটাকে বলা হয় হচ্ছে অ্যাভাটার। তো অ্যাভাটারটা হচ্ছে আমাদের যেই অথর রয়েছে বা ইউজার রয়েছে সেই ইউজারের যেই ইমেজটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে শো করবে। সো বাই ডিফল্ট আমরা যে ইউজারটা দিয়ে কাজ করতেছি সেখানে তেমন কোনো ছবি নাই, দ্যাটস ওয়াই এটা কিন্তু এইভাবে শো করতেছে। আমি আপাতত এবারটা স্কিপ করে রাখলাম। ওকে, তারপর হচ্ছে এখানে আর কি কি অপশন রয়েছে, কিউরি। ওকে, সো কিউরি মানে হচ্ছে আমি আপনাকে বোঝাই। আমরা যদি এখান থেকে পোস্ট অপশনটাতে যাই, দেখি আমাদের ডিউরেশন কতটুকু হয়েছে। ওকে, তো আমরা যদি পোস্ট অপশনে যাই আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে বা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো অসংখ্য পোস্ট থাকতে পারে অথবা অসংখ্য ক্যাটাগরি থাকতে পারে, তাই না? এখন আপনি যদি চান যে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরিকে আপনি আপনার একটা পেজে শো করাবেন, আপনি কিন্তু সেইটাও করতে পারবেন। সাপোজ আমি ফিটনেস নামে একটা পেজ ক্রিয়েট করলাম, তাই না? এখন ফিটনেস পেজটার মধ্যে আমি কিছু ব্লগ পোস্টকে শো করাবো। এখন ফিটনেস পেজের মধ্যে কি আপনি হেলথ রিলেটেড যেই ব্লগগুলো রয়েছে সেগুলোকে পাবলিশ করাবেন নাকি শুধুমাত্র যেগুলো ফিটনেস রিলেটেড সেগুলোকে পাবলিশ করাবেন? সো কমন সেন্স হচ্ছে আপনি যেই পেজ ক্রিয়েট করবেন বা যেই স্পেসিফিক ক্যাটাগরির ব্লগ পোস্টকে আপনি ডিসপ্লে করাতে চান, আপনি যদি চান তাহলে কিন্তু আপনি স্পেসিফিক ক্যাটাগরি বা স্পেসিফিক ট্যাগ অনুসারে কিন্তু আপনি সেগুলোকে সেট করতে পারবেন। সো আমার এখানে টোটাল 6টা ব্লগ পোস্ট রয়েছে, তাই না? এখন আমি চাচ্ছি যে যেই সমস্ত ব্লগ পোস্ট শুধুমাত্র ফিটনেসের আন্ডারে শুধুমাত্র আমরা সেই সমস্ত ব্লগ পোস্টগুলোকে শো করাবো, আমরা কিন্তু চাইলে সেটাও করতে পারবো। তো সেইটার জন্য আমরা এই যে কুইরি অপশনটাকে ইউজ করে থাকি। তো এইখানে আমাদের কি কি অপশন রয়েছে দেখেন, পোস্ট অপশন রয়েছে। যেহেতু আমরা পোস্ট নিয়ে কাজ করতেছি, ব্লগ পোস্ট নিয়ে কাজ করতেছি, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখানে পোস্টের অপশনটা আসছে। এখানে আমরা পেজের অপশনও রয়েছে। আমরা চাইলে কিন্তু দেখি এখানে কি এই যে প্রাইভেসি পলিসি, ব্লগ, থাই মেসেজ আমাদের সামনে কিন্তু পেজও ব্লগ পোস্টের মতো করে আসতেছে। এখানে চাইলে আমরা ম্যানুয়াল সিলেকশনও করতে পারবো। দেখেন সাপোজ আমি এখান থেকে ডিসকভার ম্যাজিক এই অপশনটাকে জাস্ট কপি করলাম। কপি করার পর এই যে ম্যানুয়ালি গিয়ে জাস্ট এখানে আমি একটা পেস্ট করলাম। এই যে এখন যখন আমি ক্লিক করলাম দেখেন আমার শুধুমাত্র এই স্পেসিফিক যে ব্লগ পোস্টটা সেটা কিন্তু সিলেক্ট হয়েছে। সো আপনি যদি চান যে কোনো একটা স্পেসিফিক ব্লগ পোস্টকে শুধুমাত্র একটা না, আপনি যদি চান কয়েকটা স্পেসিফিক ব্লগ পোস্টকে শুধুমাত্র টাইটেল অনুসারে কপি করে ম্যানুয়ালি সিলেকশন করে আপনি হোম পেজ বা অন্য কোনো পেজে ডিসপ্লে করাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যানুয়াল সিলেকশন অপশনটাও ক্লিক করতে পারেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনি করতে পারবেন। কারেন্ট কুইরি, তো এখানে আমাদের আইডি দিয়েও আমরা করতে পারবো। তারপরে হচ্ছে রিলেটেড, এর মানে হচ্ছে আমাদের রিলেটেড যে সমস্ত ইগুলো রয়েছে এখান থেকে কিন্তু আমরা ইনক্লুড বাই টার্মস, আচ্ছা আমরা এখান থেকে বুঝি জিনিসটা, এই যে পোস্ট। ওকে, তো এখন এখানে যে জিনিসটা ছিল সেই জিনিসটাই আমি বোঝাচ্ছি, ওইটা আমি স্কিপ করি নাই। তো এইখানে দেখেন পোস্ট আসছে। তো পোস্টের মধ্যে আমাদের এখানে যতগুলো পোস্ট ছিল সবগুলো পোস্টই তো আসছে, তাই না? তো এখানে আমাদের প্রথম 3টা পোস্ট ছিল এই যে ডিসকভার নিয়ে, এবং লাস্টে আমরা যেহেতু 3টা সেট করে দিছি যে এখানে লেআউটে, সো দ্যাটস ওয়াই লাস্টের 3টা কিন্তু হাইট হয়ে গেছে। তো এখন আমরা যদি স্পেসিফিক কোনো ব্লগ পোস্টকে এখানে আনতে চাই ক্যাটাগরি বা ট্যাগ ওয়াইজ, আমরা এখান থেকে কি করব আমি আপনাকে বলি। তো এখান থেকে আমাদের যে কুইরি অপশনটা রয়েছে সেখানে ইনক্লুড নামে একটা অপশন পাবো। তার মানে হচ্ছে ইনক্লুড মানে হচ্ছে সেই সমস্ত ব্লগ পোস্টগুলোকে, যে সমস্ত ব্লগ পোস্ট আমরা এখন এখানে কুইরিতে দিব সেই সমস্ত ব্লগ পোস্ট এখানে ইনক্লুড হবে অথবা ডিসপ্লে করবে। ওকে, সাপোজ ইনক্লুড বাই এখানে টার্ম রয়েছে, অথর রয়েছে, চাইলে আপনি যে কোনো একটা ইউজ করে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো আমি আপাতত টার্ম অপশনটা ইউজ করলাম যাতে করে আমি ট্যাগ বা ক্যাটাগরি ওয়াইজ জিনিসগুলোকে নিতে পারি। ওকে, তো টার্মে যাওয়ার পর আমি এখান থেকে চাইলে সাপোজ ধরেন এই যে ডিসকভার দ্য ম্যাজিক, অথবা আমি এখান থেকে ফিটনেস লিখে যদি সার্চ করি দেখি কি আসে, ফিটনেস। ওকে, ফিটনেস লিখে সার্চ করার পর দেখেন টার্ম মানে হচ্ছে আমাদের পোস্ট আসবে, ট্যাগ আসবে, ক্যাটাগরি আসবে। যে দেখেন ট্যাগের মধ্যে ফিটনেস রয়েছে, ক্যাটাগরির মধ্যে ফিটনেস রয়েছে, ক্যাটাগরির মধ্যে হেলথ অ্যান্ড ফিটনেস আসছে, মানে ফিটনেস রিলেটেড যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো কিন্তু এখানে এসে গেছে। তো এখানে আমি ক্যাটাগরি ফিটনেস সিলেক্ট করলাম, মানে হচ্ছে আমরা ইনক্লুড করব কুইরির মধ্যে পোস্ট, এবং ইনক্লুড বাই শুধুমাত্র শো করবে ট্রামের মধ্যে আমরা ক্যাটাগরিকে ধরায় দিছি ফিটনেস। মানে আমাদের এই ব্লগ পোস্টের মধ্যে ফিটনেস রিলেটেড যে কয়েকটা ব্লগ পোস্ট রয়েছে শুধুমাত্র
ফিটনেস রিলেটেড ব্লগ পোস্টগুলোই সেখানে শো করবে। সো আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে আমার এই ওয়েবসাইটের মধ্যে ফিটনেস রিলেটেড মাত্র 2টা পোস্ট রয়েছে, দ্যাটস ওয়াই আমার এখানে কিন্তু 2টা পোস্টই শো করতেছে। অথবা আপনি চাইলে কিন্তু একসাথে একাধিক ক্যাটাগরিও সেট করতে পারেন। সাপোজ আমি এখানে ধরলাম কোনটা কোনটা হেলথ নামে 2টা রয়েছে, ফিটনেস নামে 2টা, হেলথ অ্যান্ড ফিটনেস। ওকে, তো আমি এখানে হেলথ লিখে সার্চ করলাম, HEAL। ওকে, এই যে ট্যাক্স রয়েছে, ক্যাটাগরি রয়েছে, সাপোজ আমি হেলথ অ্যান্ড ফিটনেস এই অপশনটাতে ক্লিক করলাম। এর মানে হচ্ছে আমাদের এইখানে শুধুমাত্র সেই সমস্ত পোস্টগুলো শো করতেছে যেই সমস্ত পোস্টের ক্যাটাগরি হচ্ছে ফিটনেস এবং হেলথ অ্যান্ড ফিটনেস। বাট এখানে কিন্তু আমরা হেলথ নামে কোনো ক্যাটাগরি দেই নাই। সো হেলথ নামে যতগুলো পোস্ট ছিল, হেলথের 2টা ছিল এটা এবং এটা, এই 2টা কিন্তু এখানে শো করবে না। আর আমি যদি সবগুলো কেটে দেই, এর মানে হচ্ছে সবগুলো পোস্টই শো করবে, যেগুলো সবার প্রথমে থাকবে সেগুলো সবার প্রথমে শো করবে। ওকে, এরপর আরেকটা অপশন রয়েছে ইনক্লুড, মানে হচ্ছে সেট আপ করা। এক্সক্লুড, ওকে, এখন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে যতগুলো ব্লগ পোস্ট রয়েছে সবগুলো ব্লগ পোস্টই শো করবে, শুধুমাত্র একটা স্পেসিফিক ব্লগ পোস্টকে আপনি শো করাবেন না। সাপোজ ধরেন আমি এখান থেকে চাচ্ছি যে হেলথ নামে যেই অপশনটা রয়েছে, সাপোজ টার্মে গেলাম, টার্মে যাওয়ার পর হেলথ, ওকে, ক্যাটাগরি হেলথ, হেলথ অ্যান্ড ফিটনেস না, সরি, হেলথ হবে, HEALTH। ওকে, ট্যাক্স ক্যাটাগরিজ হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ নাকি কি ছিল, HALT, বানান ভুল হয়েছে, HALTH, হেলথ দিয়েছি আমি, এই জন্য পাচ্ছিলাম না। ওকে, তো এর মানে এক্সক্লুডের মধ্যে আমি পোস্টের মধ্যে কিন্তু ক্যাটাগরি হিসাবে হেলথটাকে সিলেক্ট করে দিয়েছি। তার মানে এখানে সমস্ত ব্লগ পোস্টগুলো শো করবে, শুধুমাত্র হেলথ রিলেটেড যে সমস্ত ব্লগ পোস্টগুলো রয়েছে সেই সমস্ত ব্লগ পোস্টগুলো শো করবে না। সো এক্সক্লুডের মাধ্যমে কিন্তু আমরা ব্লগ পোস্টগুলোকে ডিলিট করতে পারি, হাইড করতে পারি, কাট করে রাখতে পারি। ওকে, তো ইনক্লুড মানে হচ্ছে কোনগুলো শো করবে সেগুলো আমরা ডিফাইন করতে পারবো এবং এক্সক্লুড হচ্ছে কোনগুলো শো করবে না। সো এগুলোকে স্পেশালভাবে আমরা এখান থেকে বলে দিতে পারবো। সো টার্মের ক্ষেত্রে এখানে আমাদের আরও অনেক কিছু রয়েছে। সাপোজ আমরা যদি এখানে যাই ম্যানুয়াল সিলেকশন, আপনি কিন্তু চাইলে ম্যানুয়ালি সেই ব্লগ পোস্টগুলোকে শো করে, সাপোজ ধরেন আমি এই ব্লগ পোস্টে যেটা আমাদের প্রথমে ছিল সেইটাই শুধুমাত্র শো করবে না। তো আমি এখানে টার্মটাকে কেটে জাস্ট ম্যানুয়াল সিলেকশন করলাম এবং আমি সার্চে গিয়ে সেটার ব্লগ পোস্টের যে টাইটেলটা ছিল সেই টাইটেলের নামটা লিখে দিলাম। ওকে, তো দেখেন এখানে সবগুলো শো করবে, শুধুমাত্র এই যে প্রথমে যেটা ছিল এই যে এইটা কি বললে, ডিসকভার দ্য ম্যাজিক অফ লোমি লোমি মেসেজ, সেটা কিন্তু শো করবে না এবং এটা কিন্তু দ্বিতীয়টা থেকে শো করবে। তার মানে হচ্ছে আমরা কিন্তু একটা স্পেসিফিক ব্লগ পোস্টকে এখান থেকে আমরা রেখে দিতে পারলাম। ওকে, ওকে, তারপর এখানে আর কি কি রয়েছে, এক্সক্লুড, এখানে আরেকটা অপশন রয়েছে অফসেট। অফসেটের মানে আমি আপনাকে বোঝাই, দেখি এখানে কি অফসেটের অপশনটা রয়েছে নাকি, না, এখান থেকে বোঝাই। অফসেট মানে হচ্ছে 0 বাই ডিফল্ট, তাই না? এখন এখানে টোটাল কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্লগ পোস্ট রয়েছে, তাই না? এখন আপনি যদি চান যে শুধুমাত্র 2 নাম্বার ব্লগ পোস্টটাকে আপনি শো করাবেন না, আপনি এখান থেকে কিন্তু 1 2 এই হিসাবে অফসেটটাকে সেট আপ করে দিতে পারেন, যাতে করে 2 নাম্বার, এখন দেখেন আমার ডিসকভার দ্য হিলিং পাওয়ার, রাইট, আর 3 নাম্বারটা হচ্ছে ডিসকভার দ্য বেনিফিট, এই যে দেখেন বেনিফিট থেকে কিন্তু শুরু হয়েছে। তার মানে অফসেট মানে হচ্ছে আমরা কিন্তু নাম্বার কাউন্ট করেও বলে দিতে পারি যে কোন নাম্বার ব্লগ পোস্টটা শো করবে বা কোন নাম্বার ব্লগ পোস্টটা শো করবে না, অথবা কোন নাম্বার ব্লগ পোস্ট থেকে আসলে আমাদের পোস্টগুলোকে শো করানো শুরু হবে। সাপোজ 1 2 3 4 5 নাম্বারে হচ্ছে এক্সপিরিয়েন্স, না, আমি এখান থেকে 4 করে দিই, সাপোজ 3 4, এই যে দেখেন এখন কিন্তু শুধুমাত্র 5 আর 6 শো করতেছে, তার মানে 4টা কিন্তু আমার হাইট হয়ে গেছে। ওকে, 1 থেকে 4 পর্যন্ত। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা অফসেটের অপশনটাও ইউজ করতে পারি। তো এখানে ডেট রয়েছে অল, হ্যাঁ, অল ডেট, আপনি যদি চান পাস্ট ডেটগুলোর, পাস্ট ডের মধ্যে যে সমস্ত ব্লগ পোস্টগুলোকে আপলোড করা হয়েছে সেগুলো শুধুমাত্র শো করবে, অথবা পাস্ট উইক অথবা পাস্ট মান্থ অথবা পাস্ট কোয়ার্টার বা পাস্ট ইয়ার বা কাস্টমলি আপনি কিন্তু সেট আপ করে দিতে পারবেন। এর মানে আপনি স্পেসিফিক ডেটের বা স্পেসিফিক টাইমের ব্লগ পোস্টগুলো কিন্তু আপনি ওয়েবসাইটে শো করাতে পারবেন। অর্ডার বাই ডেট, টাইটেল, মেনু অর্ডার। মেনু অর্ডার মানে হচ্ছে এখানে যে অর্ডারগুলো রয়েছে সেই অর্ডারগুলো অনুসারে 1 বাই 1 শো করবে, টাইটেল অনুসারে শো করবে, ডেট যেগুলো নতুন ডেটে আপডেট করা হয়েছে সেই অনুসারে শো করবে, র্যান্ডম মানে হচ্ছে এইখান থেকে তারা যেভাবে বলে দেয় সেভাবে আর কি জিনিসগুলো শো করানো হবে। ওকে, তো আমি এখান থেকে ডেট দিয়ে রাখলাম। অর্ডার বাই অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে। ওকে, সেটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যেটা বাই ডিফল্ট আছে সেটাই থাকুক। ইগনোর স্টিকি পোস্ট, মানে আমরা যদি কোনো একটা পোস্টকে স্টিকি করে রাখি, সাপোজ ধরেন আমি এখানে এখানে গেলাম, দেওয়ার পর হচ্ছে মেক দিস পোস্ট স্টিকি, তার মানে হচ্ছে
কোনো একটা পোস্টকে আমরা যখন আমরা দেখি স্ক্রিন অপশনে যাই, স্টিকির অপশন নাই, ওকে। তো আমরা যখন কোনো একটা স্পেসিফিক পোস্টকে যে স্টিকি করব, এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত পোস্টই থাকুক, 2000, 4000, 5000 যত পোস্টই থাকুক, যত রিসেন্ট পোস্টই থাকুক, এই পোস্টটা সবসময় সবার আগে শো করবে। এটাকে বলা হয় হচ্ছে স্টিকি। তো আমাদের ওয়েবসাইটে তো স্টিকি পোস্ট থাকতেই পারে কোনো একটা, তাই না? এখন আপনি যদি চান যে স্টিকি পোস্টটাকে ইগনোর করবেন, যেগুলো শুধুমাত্র রিসেন্ট ডেটগুলোতে আপডেট করা হয়েছে, শুধুমাত্র আপনি সেগুলোকে রাখবেন, সেক্ষেত্রে আপনি এটাকে ইগনোর স্টিকি নোটস এই অপশনটাকে আপনি এনাবল করে রাখতে পারেন। তাহলে কিন্তু যেটা স্টিকি অবস্থায় থাকার কথা ছিল সেটা থাকবে না, ওকে। তারপরে হচ্ছে আমাদের পেজিনেশন। এখানে আমাদের পেজিনেশন দিতে হবে, যেমন সাপোজ যদি আমাদের দিতে ইচ্ছা হয় বা দরকার হয়, আমি এখান থেকে নাম্বার দিলাম, ওকে। তো এই যে দেখেন, আমাদের টোটাল ব্লগ পোস্ট হচ্ছে 6টা এবং আমরা এখানে শো করাইছি 3টা। তাহলে বাকি 3টা কিন্তু আরেকটা পেজে আমরা শো করাতে পারবো, তাই না? তো এই জন্য কিন্তু আমরা পেজিনেশন ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে পাবলিশ করলাম, পাবলিশ করার পর আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটাকে আমরা রিলোড করলাম, ওকে। তো এখন আমাদের নিচে একটা পেজিনেশন আসছে। তো প্রথম পেজে আমাদের এই 3টা শো করতেছে। আমরা যদি 2 নাম্বার অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার পরবর্তী যেই পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করবে, ওকে। তো এটাকে বলা হয় হচ্ছে পেজিনেশন। তো পেজিনেশনের জন্য অনেকগুলো ভেরিয়েশন রয়েছে। একটা হচ্ছে নাম্বার, যেটা হচ্ছে 1 2 আকারে শো করবে। আরেকটা হচ্ছে প্রিভিয়াস নেক্সট অপশন, এটা এভাবে শো করবে। আবার আরেকটা হচ্ছে নাম্বার প্লাস প্রিভিয়াস টেক্সট, এটা আবার এই যে এভাবে শো করবে। তারপর আমাদের আরও কিছু রয়েছে, আপনারা যে লোড অন ক্লিক, আমরা হচ্ছে যখন লোড করব তখন হচ্ছে এগুলো কই, এই যে লোড মোর অপশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার বাকি পোস্টগুলো শো করবে। এবং এখানে আরেকটা রয়েছে ইনফাইনাইট স্ক্রল, মানে হচ্ছে স্ক্রল করার সাথে সাথে আমাদের সেগুলো, আচ্ছা আমি এটাকে আপনাকে দেখাই দিই ইনফাইনাইট স্ক্রল মানে কি। পাবলিশ করলাম, তারপর হচ্ছে আমাদের পেজে গিয়ে জাস্ট একটা রিলোড। এখন দেখেন যখন আমরা স্ক্রল করতেছি আমাদের কিন্তু অটোমেটিক্যালি যে পরবর্তী পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সামনে শো করতেছে। তো আপাতত আমি পেজিনেশন রাখলাম না, কারণ হোম পেজের ক্ষেত্রে বা অন্য কোনো পেজের ক্ষেত্রে পেজিনেশনটা তেমন একটা বেশি আমরা ইউজ করি না। আমরা এখানে কিন্তু একটা বাটন দিয়ে আমাদের যে ব্লগ পোস্ট রয়েছে, মেইন ব্লগ পোস্ট, সেখানে কিন্তু আমরা সেটাকে রিডাইরেক্ট করে দিতে পারি, ওকে। সো মেইন ব্লগ পোস্টের কাজ কি, ওই মেইন ব্লগ যে পোস্টটা রয়েছে সেখানে কিন্তু আমরা এই পেজিনেশনটা সব থেকে বেশি ইউজ করে থাকি। তো এখানে জাস্ট বুঝিয়ে রাখলাম যে পেজিনেশনের কাজটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো এখানে হচ্ছে স্টাইলে গেলে এটা হচ্ছে পুরাটা স্টাইলিং পার্ট। আমরা কিন্তু অ্যাডভান্স পার্টগুলো অলরেডি দেখে নিয়েছি যে কিভাবে এগুলোকে আমরা ডিসপ্লে করতে পারি। আমরা স্টাইলে গেলে কলাম গ্যাপস পাবো। আমরা যদি কলাম গ্যাপসে যাই, এই বক্সগুলোর পাশাপাশি যে দূরত্ব বা ডিস্টেন্সগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কলামস গ্যাপস দিয়ে ডিফাইন করতে পারি। তো বাই ডিফল্ট আমরা এখান থেকে 20 করে দিলাম, যে প্রত্যেকটা বক্সের পাশাপাশি হচ্ছে আমাদের 20 পিক্সেল করে একটা গ্যাপ থাকবে, আদারওয়াইজ কিন্তু বক্সগুলো দেখতে খুব একটা ভালো লাগবে না। রোজ গ্যাপ মানে হচ্ছে উপর থেকে নিচে, যে দেখেন এটা এখন বোঝাতে পারবো না। সাপোজ আমরা যখন মোবাইল ডিভাইসে যাব, এই যে দেখেন এখন আমাদের বক্সগুলো নিচে তো আরেকটা বক্স আছে, তাই না? তো রো গ্যাপ মানে হচ্ছে নিচে, এই যে দেখেন এটা নিচে কিন্তু একটা জায়গা বা একটা গ্যাপ কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এখানেও আমি 20 পিক্সেল করে দিলাম, সাপোজ 25 করে দিই, ওকে। তারপর আমাদের হচ্ছে অ্যালাইনমেন্ট। সেন্টার মানে হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট সেন্টারে চলে যাবে, রাইট মানে হচ্ছে রাইটে চলে যাবে এবং লেফট মানে হচ্ছে লেফটে চলে যাবে। তো কার্ড অপশনে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কার্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু আমরা চাইলে ইজিলি চেঞ্জ করতে পারবো। তো এই কার্ড মানে হচ্ছে এই কন্টেন্টের কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, সাপোজ আমি এখান থেকে ই করে দিতে পারি, সাপোজ হ্যাশ F7 হয় নাই, এফ 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 হয়ে গেছে, F7 এটা হচ্ছে হোয়াইটের মতোই কাইন্ড অফ, বাট খুব একটা ভালো লাগতেছে না। আমি আপাতত হোয়াইট করে রাখলাম, বাট জাস্ট দেখায় রাখলাম যে কোথা থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে বর্ডার কালার। আপনি চাইলে কিন্তু এখানে বর্ডার উইথও দিতে পারবেন। সাপোজ আমি 5 পিক্সেল দিলাম, তাহলে আমার প্রত্যেকটা বক্সের চারপাশে কিন্তু একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এবং বর্ডার কালার কি, বর্ডার উইথ কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। বর্ডার রেডিয়াস মানে কি আপনারা এটাও সবাই খুব অলরেডি ভালোভাবে জানেন। তো আমি বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলাম। হরিজন্টাল প্যাডিং, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমাদের যে কন্টেন্টটা রয়েছে বা কার্ডটা রয়েছে সেইটার বামে এবং ডানে কতটুকু জায়গা খালি হবে। এই যে দেখেন ডিসকভার থেকে নোটিস করেন, দেখেন আমাদের যে টাইটেলগুলো রয়েছে বা পুরো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো ডানে বামে কতটুকু জায়গা খালি হবে সেগুলো আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। আর আমরা যদি এখানে কেটে দেই তাহলে বাই ডিফল্ট যেটা ছিল সেটাই একটা প্যাডিং কিন্তু 15 বা 20 পিক্সেল নিয়ে নিবে, ওকে। ভার্টিক্যাল প্যাডিং মানে টাইটেলের উপরে যে দূরত্বটা রয়েছে সেটা আর কি কতটুকু হবে। এই যে দেখেন আমরা যখন ভার্টিক্যাল প্যাডিং বাড়াচ্ছি তখন দেখেন এই যে নিচের দিকে কিন্তু একটা স্পেস বা উপরের দিকে কিন্তু একটা পেজ নিয়ে নিচ্ছে। তো হরিজন্টাল প্যাডিং হচ্ছে ডানে বামে, ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে প্যাডিং, ওকে। তো বাই ডিফল্ট এটা যেরকম আছে সেরকমই থাকুক, স্ট্যান্ডার্ড ভার্সন কিন্তু তারা দিয়ে দিয়েছে। বক্স শ্যাডো, এই যে বক্সগুলোর চারপাশে যে শ্যাডোগুলো রয়েছে সেই শ্যাডোগুলোকে আমরা শো করাবো কি করব না। তো আমরা যদি বর্ডার উইথ দিই সেই ক্ষেত্রে আর কি শ্যাডোটা আমরা নাও রাখতে পারি। সাপোজ আমি এখানে ডি দিলাম,
ওকে, তো এই টাইপের লেআউট চাইলে কিন্তু আপনি চাইলে কিন্তু বক্স শ্যাডোটাকে অ্যাভয়েড করলেও করতে পারেন। আর যদি আপনি এটাকে বক্স শ্যাডোকে অন করে দেন তাহলে কিন্তু আপনি এখানে চাইলে বর্ডার উইথটাকে 0 করে রাখতে পারেন। ওকে, তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো কাজ করে। তারপরে হোভার ইফেক্ট গ্রেডিয়েন্ট, এই যে হোভার করলাম, আমি যদি নাম দেই, এই যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, গ্রেডিয়েন্ট দিয়ে রাখলাম একটা আলাদা একটা ইফেক্টের জন্য। ওকে, মেটা বক্স কালার দেখি এখানে কি হয়। এই যে মেটা বক্সের উপরে যে কালারটা, এই যে লাইনটা, এটার কালার সাপোজ আমি এখান থেকে হ্যাশ ডি দিয়ে রাখলাম। ওকে, সো মেটা বর্ডার কালার। ইমেজ, তো ইমেজের স্পেসিং আমি এখানে 20 দেওয়া আছে, আমি এখান থেকে ইমেজের স্পেসিং 0 করে দিলাম বা 1 2 3 4 5 করে দিলাম। ইমেজের সিএসএস ফিল্টার কি, হোভার করলে সিএসএস ফিল্টার কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। ব্যাচ, এই যে ব্যাচটা কই হবে, লেফট সাইডে নাকি রাইট সাইডে, তো রাইট সাইডে থাকুক। ব্যাচের ব্যাকগ্রাউন্ড কালার আমরা কালো করে দিচ্ছি। তারপর হচ্ছে টেক্সট কালার আমরা সাদা করে দিব। বর্ডার রেডিয়াস আমরা 0 করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে 5 পিক্সেল করে দিতে পারি। তারপর হচ্ছে সাইজ, মানে হচ্ছে এই ইসের সাইজটা কত হবে ব্যাচের, আমি এখান থেকে 30 করে রাখলাম, অনেক বড় হয়ে গেছে, বা 1 2 3 4 5 6 7 15 অথবা 10 11। ওকে, মার্জিন, মানে এই যে মার্জিনটা কত হবে, তো এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো। এটা হচ্ছে টাইপোগ্রাফি, এই যে হেলথ বা ফিটনেস ক্যাটাগরির যে ওয়ার্ডটা রয়েছে সেটার টাইপোগ্রাফি কি হবে। এবং আমরা যদি কন্টেন্ট অপশনে যাই, এটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, এক্সাপ্ট, রিড মোড, এগুলোর অপশন। সো সাপোজ ধরেন আমি টাইটেল অপশনটাতে গেলাম এবং এটাকে কালো করে দিলাম, এবং এখানে আমি একটা সুন্দর একটা দেই। সাপোজ ধরেন এখানে কি ছিল, ওয়ার্ক সেন্স অথবা ইবি, এই যে এটাকে দিলাম একটা টাইটেল, দেখেন কত সুন্দর হয়ে গেছে। এবং এটার পিক্সেল দিলাম হচ্ছে আমি 18, 19, 20, 21, 22 বা 21 দিলাম। এটা দিলাম হচ্ছে 600 সেমি-বোল্ট। ওকে, সো এটার কাজ শেষ। স্পেসিং মানে হচ্ছে এই যে টাইটেলটা রয়েছে, টাইটেল থেকে আমাদের কন্টেন্টের দূরত্ব কতটুকু হবে, আমি এখান থেকে সাপোজ ধরেন একটু কমে 20 করে দিলাম। ওকে, এখন হচ্ছে মেটা, মেটা মানে হচ্ছে যে এইগুলোর কালারগুলো কি হবে, আমি এখান থেকে কালারগুলোকে কালো অথবা একটু লাইট ওয়েট করে দিলাম। এবং এটার জন্য আমি দিচ্ছি হচ্ছে পপিন্স, এবং এটার কালার দিব হচ্ছে আমি 14 বা আরও কম। ওকে, দিলাম 10। এবং এটার কালার আমরা সেট করলাম, সেপারেটর কালার আমরা জানি। এক্সেপ্টের কালারটা কি হবে, আমি এখান থেকে একটা কালার একটু লাইট কালার দিতে হবে। ওকে, এখান থেকে আমরা করে দিতে পারি ওয়ার্ক সেন্স, এখান থেকে আমরা করে দিতে পারি 15 পিক্সেল, 15 পিক্সেল। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্টের অ্যাকসেপ্টের কন্টেন্ট। এবং এটার থেকে আমাদের যে রিড মোর অপশনটা রয়েছে সেটার স্পেসিংটা কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। সাপোজ 10 পিক্সেল বা 15 পিক্সেল করে দিলাম, এবং রিড মোরের যে অপশনটা রয়েছে সেই বাটনের কালারটা কি হবে। ওকে, সো এটাও আমরা এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো। এবং রিড মোরের নিচে কতটুকু স্পেস হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। তো এই হচ্ছে আমাদের অপশন, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ব্লগ পোস্টকে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন আমি এখন থেকে রেসপন্সিভ অপশনটাও দেখায় নেই। রেসপন্সিভ মানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের জন্য আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করা বা রেসপন্সিভ করা, যাতে করে প্রত্যেকটা ডিভাইসে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো প্রপার ওয়েতে ডিসপ্লে করানো যায়। ওকে, যদিও এটা রেসপন্সিভনেস নিয়ে একটা প্রপার ভিডিও না, যখন আমরা কোনো একটা প্রপার প্রজেক্ট দেখবো তখন আমরা এই জিনিসটা নিয়ে আরও ভালো আইডিয়া নিব বিস্তারিতভাবে। বাট আপাতত বুঝে রাখেন, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন। ট্যাবলেট ভার্সনে আমাদের আর কি আমাদের ওয়েবসাইটটা কীরকমভাবে শো করবে। সাপোজ ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আবার কন্টেন্টে আসলাম, দেখেন কলামস আগে কিন্তু আমরা যদি ডেস্কটপ ভার্সনে যাই আমাদের কিন্তু 3 ছিল। আবার আমরা যদি ট্যাবলেট ভার্সনে আসি তখন দেখেন এখানে কিন্তু আমাদের ট্যাবলেট অপশনটা এসে গেছে। এখন কিন্তু আমার 2 দেওয়া আছে, এখন আমি যদি 1 দিই, দেখেন এখন কিন্তু আমরা শুধুমাত্র স্পেসিফিক যে ট্যাবলেট ভার্সন রয়েছে সেখানে কিন্তু আমরা এক কলামে একটা করে আমাদের ব্লগ পোস্টগুলোকে শো করাতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু একসাথে 3টাকেও শো করাতে পারি। তার মানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমাদের এই টাইপের কন্টেন্টের জন্য আলাদা আলাদা কন্ট্রোল রয়েছে। আবার আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, দেখেন এখানে কিন্তু কলামসের মোবাইল ভার্সনটা শো করতেছে, এবং এখানে কিন্তু আমাদের 1 কলাম শো করতেছে। তো এই যে দেখেন এটা কিন্তু মোবাইল ডিভাইসেও পারফেক্টলি ফিট করেছে। তো জাস্ট আমি একটা এক্সাম্পল বা একটা আইডিয়া দিলাম যে রেসপন্সিভনেস জিনিসটা কি বা এটা কীভাবে করতে হয়, বাট এটা কিন্তু প্রপার কোনো নলেজ না বা অ্যাডভান্স কোনো রেসপন্সিভনেসের টিউটোরিয়াল না, জাস্ট আমি একটা কনসেপ্ট বুঝিয়ে রাখলাম যে এটা আসলে কীভাবে কাজ করে। ওকে, জাস্ট পাবলিশ, এবং এইটাই হচ্ছে আমাদের ব্লগ পোস্ট, যেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রদর্শন করতে পারি। ওকে, তো ব্লগ পোস্টের পরে আমাদের এখানে যেই অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে জেনারেল প্রোর মধ্যে হচ্ছে ব্লগ পোস্টের পরে পোর্টফোলিও রয়েছে। দেখি আমাদের ডিউরেশন কতটুক। ওকে, তো এই পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে নতুন ক্লাস করে সেগুলো দেখে নেব। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।